আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ টিউনে সকলকে আমন্ত্রণ। রোহিত শর্মাই কি এই বিশ্বকাপের সেরা ব্যাটার কিনা, কিংবা এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় কিনা, একটা বিতর্কের জায়গা হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে লাস্ট দুইটা ম্যাচে, দুইটা বড় গেমে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে রোহিত শর্মার এই ডমিনেটিং হাফ সেঞ্চুরি, ডেফিনেটলি এই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ারটার নাম রোহিত শর্মা। ড্রপ ইন উইকেটে প্রথম ম্যাচ শুরু করেছিলেন একটা হাফ সেঞ্চুরি দিয়ে ডিফিকাল্ট কন্ডিশনে, এরপর দুইটা ডিফিকাল্ট ম্যাচে, এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা আমি ধরে নিচ্ছি যে ফ্ল্যাট উইকেট ছিল, রোহিত শর্মা হয়তো বা এরকমই ব্যাটিং করবেন, সেটা খুব স্বাভাবিক। কিন্তু ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে আন্ডার দিস লোইশ কন্ডিশন রোহিত শর্মা যেভাবে ব্যাটিং করে গেছেন, এটা আমার কাছে মনে হয় ইট ওয়াজ সামথিং এলস। এবং রোহিত শর্মার ব্যাক টু ব্যাক দুইটা ইনিংস ইন্ডিয়া টিমের সেট করে দিয়েছে, টোনটাকে সেট করে দিয়েছে, একদম নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমরা টুর্নামেন্টের ইনিশিয়াল স্টেজে যেটা দেখেছিলাম যে রোহিত শর্মা বাহাতি পেসারের এগেনস্টে স্ট্রাগল করছিলেন, এবং তিনটে ইনিংস আমরা দেখতে পেয়েছিলাম শাহিন আফ্রিদি, সৌরভ নেত্রওয়ালকর এবং সেই সঙ্গে আরেকজন বাহাতি পেস বোলার ফজল হক ফারুকি তাকে তিনটা ওকেশন আউট করেছেন, এবং একই কাইন্ড অফ ডেলিভারিতে রোহিত শর্মা একদম উইকেট করিডোরের বলে তিনি উইকেট দিয়ে এসেছেন, বা উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন বলতে হবে। কারণটা হচ্ছে তার স্কিলের জায়গাটা সেখানে একটা ঘাটতি দেখা যাচ্ছিল। কিন্তু টুর্নামেন্টের মাঝখানেই রোহিত শর্মা তার স্কিলে কী এমন পরিবর্তন এনেছেন, যেই পরিবর্তনের জন্য বাহাতি পেসারদেরকে টুর্নামেন্টের পরের স্টেজে বেশ ভালো মতো তিনি সামলেছেন। মিচেল স্টার্ককে খুব ভালো মতো সামলেছেন, ওদিক দিয়ে রিস টপলি বলেন কিংবা স্যাম কারেন বলেন, তাদেরকে খুব ভালো মতো সামলেছেন। কিভাবে টেকনিকের পরিবর্তনটা কীরকম করেছেন খেয়াল করে দেখেন। যে বিষয়টা আইসিসির প্রোডাকশন থেকেও দেখানো হচ্ছিল, দীনেশ কার্তিক ব্যাপারটাকে কথা বলছিলেন কমেন্ট্রির সময়টাতে, যখন শাহিন আফ্রিদির এগেইনস্টে তিনি আউট হয়েছেন বা তার যে ব্যাট প্যাচটা চলছিল, তিনি যে ট্রিগার মুভমেন্টটা নিচ্ছিলেন, সেই ট্রিগার মুভমেন্টটা খুব ন্যারো একটা ট্রিগার মুভমেন্ট, এবং ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা যাওয়ার পর সেই ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা মিডল স্ট্যাম্পে শেষ হয়ে যাচ্ছিল, তার হেড পজিশনটা মিডল স্ট্যাম্প বরাবরই থাকছিল, এবং সামনের পাটা পেছনের পায়ের সাথে খুব ন্যারো ডিস্টেন্সে, অর্থাৎ এই জায়গাটা রোহিত শর্মা ফ্রন্ট লেগ ক্লিয়ার করার মতো যথেষ্ট সময় পাচ্ছিলেন না, এবং তার হেড পজিশনটা মিড স্ট্যাম্প বরাবরই আসলে শেষ হয়ে যাচ্ছিল, বা তার ট্রিগারটা মিডল স্ট্যাম্প বরাবরই শেষ হয়ে যাচ্ছিল। যেহেতু বাহাতি পেসারের ইনকামিং বলে তিনি স্ট্রাগল করছিলেন, দ্যাটস ওয়াই তিনি ট্রিগারটাকে একটু বড় করে নিয়েছেন, ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটাকে বড় করে তিনি অফ স্ট্যাম্প বরাবর নিয়ে গেছেন, এবং তার হেড পজিশনটা মিডল থেকে অফ স্ট্যাম্প বরাবর গেছে। ইন বিটুইন তার সামনের পাটা ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থাতে ছিল, ফ্রন্ট লেগটা আগে থেকে প্রি ডিটারমাইন্ড ওয়েতে অ্যাক্রস চলে যায় না, বা সামনের পায়ে এবং পেছনের পায়ের গ্যাপ খুব ন্যারো না, গ্যাপটা মোটামুটি বড় ছিল। সো এই জায়গাটায় টুর্নামেন্টের মাঝখানে রোহিত শর্মা একটা গঠনগত পরিবর্তন করেছেন, যেটা এই বয়সেও ক্যারিয়ারের এই স্টেজে এসেও ফাইন টিউনিংয়ের জায়গাটা নতুন করে আমাদেরকে ভাবতে শেখায়। একজন প্লেয়ার তার ক্যারিয়ারে হয়তো বা খুব বেশি কিছু আর পাওয়ার নেই, তার ক্যারিয়ারে তিনি অসংখ্য ঘাত প্রতিঘাত পার করে গেছেন, তার ক্যারিয়ারে যা পাওয়ার তিনি পেয়ে গেছেন, তারপরও সেই প্লেয়ারটার নিজের টেকনিক্যাল জায়গায় রাইট টেকনিকটা খুঁজে পাওয়ার এই যে প্রয়াস এবং এক্সিকিউট করার দক্ষতা, এটাই মনে হয় একজন প্লেয়ারকে অন্যান্য প্লেয়ারকে রোহিত শর্মার চাইতে আলাদা করেছে। এবং এই যে একজন প্লেয়ারের ক্যারিয়ারের এই স্টেজে এসে, যেখানে তার আসলে পাওয়ার কোনো কিছু নেই, তিনি সব পেয়ে গেছেন, তারপরও এই স্টেজে এসে রাইট টেকনিকটা এক্সিকিউট করা ফর হিম, যে তার জন্য প্রপার টেকনিকটা এটা হতে পারে বাহাতি পেসার খেলার সময়, এটা খুঁজে ফেরা এবং সেটাকে এক্সিকিউট করতে পারা, এটাই মনে হয় রোহিত শর্মা নামটার সার্থকতা প্রকাশ করে, এবং অন্যান্য প্লেয়ারের সঙ্গে রোহিত শর্মার মধ্যে পার্থক্যটা করে দেয়, যে এই বয়সে এসেও তিনি রাইট টেকনিকটা খুঁজে ফেরেন, এবং তার জন্য রাইট যেটা। খুব সিম্পল একটা কথা বলি, যে টেকনিকটা আমরা দেখতে পেয়েছি যে বাহাতি পেসারকে সামলানোর জন্য রোহিত শর্মা ব্যবহার করেছেন, এটা অন্য অনেক ব্যাটারের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, এটা রোহিত শর্মার জন্য ইন পার্টিকুলারলি প্রযোজ্য হতে পারে, এবং তিনি সেটাই দেখেছেন টুর্নামেন্টের মাঝখানে, মাঝপথে এই সময়টায় টেকনিক্যাল ফাইন টিউনিং করার সাহসটা দেখিয়েছেন, যে কারণে আমরা দেখেছি যে এটা যখন এক্সিকিউট করতে পেরেছেন, সফল হয়েছেন, রাইট টেকনিকটা খুঁজে বের করেছেন। সো এরপর থেকে তার সফলতার জায়গাটা আমরা বাহাতি পেসারদের এগেনস্টে দেখতে পেয়েছি, এবং এই জায়গাটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ, যে রোহিত দেখেছেন যদি তিনি তার হেড পজিশনটা অফ স্ট্যাম্প বরাবর নিয়ে যান, তাহলে মিডল স্ট্যাম্পে বরাবর আসা বলগুলো তিনি লেগ সাইডে খেলতে পারছেন। এমনিতে ট্রিগারটা ছোট করার কারণে যে প্রবলেমটা হচ্ছিল, যেহেতু ট্রিগারটা তিনি কমপ্লিট করছিলেন মিডল স্ট্যাম্পে এসে, সো
মিডল স্ট্যাম্প বরাবর আসা বলগুলোতে লেগ সাইডে মারতে গিয়ে তিনি ফ্রন্ট লেগটা ক্লিয়ার করতে পারছিলেন না। সো এই যে রাইট টেকনিকটা খুঁজে বের করা, ডেফিনেটলি কোচিং প্যানেল একটা বড় ভূমিকা পালন করেছে। বিক্রম রাঠোর এই দলটার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে রয়েছেন, দ্রাবিড় তো আছেনই, টিম অ্যানালিস্ট এই প্ল্যানগুলো দিয়েছে, বিক্রম রাঠোরের সঙ্গে তিনি কাজ করেছেন, আফটার দ্যাট তিনি সেটাকে সাকসেসফুল হয়েছেন। এবং এই সাকসেসটা এখানে কিন্তু একজন প্লেয়ারের রানের ক্ষুধাটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রোহিত শর্মাকে আমরা দেখেছি ওভার দ্য ইয়ার্স তিনি তার ক্যারিয়ারটাকে যেভাবে সাজিয়েছেন, এবং হি ইজ এ ডেঞ্জারাস ব্যাটসম্যান, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং অন এ গিভেন ডে রোহিত শর্মা যেদিন নিজের ফ্লোতে থাকবেন ওই দিন আর অন্য কারো আসলে কোনো কিছু করার নেই। একটা ইন্ডিয়াতে একটা কথা প্রচলিত আছে, যেদিন রোহিত খেলেন ওই দিন অন্য কারো খেলার কোনো প্রয়োজন পড়ে না, এবং রোহিত শর্মা ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। সো ফ্রম মাই সাইড আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার সোফার রোহিত শর্মা। আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।